হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ। তাহলে কালকে তো আপনার ইন্টারভিউ হলো। হ্যাঁ। তো আমি সবাইকে বলে রাখছি যে কালকে দাদার ইন্টারভিউ ছিল। তো দাদার ইন্টারভিউ কালকে হয়েছে। তো দাদা তোমাদেরকে সমস্ত কি প্রসেস হচ্ছে, কিভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবে। এবং ওখানে কি এক্সপিরিয়েন্স কিভাবে শেয়ার হয়েছে, কি কি কোশ্চেন করা হয়েছে, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে। এবং যদি ভিডিওর থেকে তোমরা কোনো বেনিফিট বা হেল্প পাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাবে। তো আমরা শুরু করছি। তো আমি বলতে চাইছি যে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন তাহলে তোমার তোমার তো প্রথমেই ছিল। তো তোমার কেমন করে তোমাকে যাওয়া হলো ওখানে, বা কিভাবে হলো একটু বললে ভালো হতো প্রথম থেকে। আচ্ছা, আমার 4 তারিখে ইন্টারভিউ ছিল। তো আমি 10টার সময় পিএসসি গেট খুললো আমাদেরকে ভিতরে এন্ট্রি হওয়ার জন্য। আচ্ছা, দিয়ে 10টা 15 পর্যন্ত ভিতরে চেয়ারে বসতে দিয়েছিল। তারপরে 10টা 15 পর ওরা সবাইকে বললো তোমরা উপরে 3 নম্বর ফ্লোরে একটা ওয়েটিং রুম ছিল, ওইখানে বসতে দিল। ওইখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। সেইখানে ওই এনএক্সের 1টা আর ওই যে চয়েস ফিল সিটটা ছিল ওইটা, তার সাথে অরিজিনাল ডকুমেন্টস গুলো ভেরিফাইড করলো। ভেরিফাইড অরিজিনাল ডকুমেন্টস এর মধ্যে কি কি দেখতে চাইছো ওখানে? ওইখানে মেনলি দেখতে চাইছে যদি ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাথে সার্টিফিকেট, আর এইচএস করা থাকলে এইচএস এর সার্টিফিকেট অনলি, আর বিটেক বা ডিপ্লোমা করা থাকলে অনলি সার্টিফিকেট, আর কিছু না। মানে ইন্ডিভিজুয়াল ওই প্রত্যেক সেমিস্টারের দরকার নেই, শুধুমাত্র ফাইনাল মার্কশিটটা হলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল মানে শুধু বিটেক এর বা ডিপ্লোমা সার্টিফিকেট, এইচএস সার্টিফিকেট আর মাধ্যমিকের সাথে অ্যাডমিট কার্ড। আর এনএক্সের 1টা আর চয়েস ফিল্ডটা সাবমিট করে নিচ্ছে, জমা নিয়ে নিয়েছে। আর যদি কোনো কারেকশন থাকে সে এফিডেভিটটা লাগলেও লাগতে পারে। আর কোনো জেরক্স বা ইয়ে কিছু নিচ্ছে না? না, কিছু জেরক্স লাগেনি, ফটো লাগেনি। আর একটা জিনিস আমার বলা আছে যে ওই কারো এক্সপিরিয়েন্স থাকবে, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি চাইছে ওখানে? হ্যাঁ, যদি কারো গভর্নমেন্টের সেক্টরে জব করা থাকে বা আপার এজ রিল্যাক্সেশন থাকে তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে। মানে প্রাইভেটে জব করলে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আমরা ওই 11টা পর্যন্ত ওয়েট করলাম। তারপর একজন এসে আমাদেরকে অ্যাকর্ডিং টু সিরিয়াল ওয়াইজ আমাদেরকে ডেকে ডেকে নিয়ে গেল। দিয়ে ওইখানে আমাদের যে রুমে ইন্টারভিউটা হচ্ছিল সেই রুমের বাইরে ওয়েটিং করতে বললো। তারপরে এক এক করে ঢুকতে বললো। আমার ফার্স্টেই ছিল, তো আমি প্রথমেই ঢুকলাম। তো দরজা খুলে ঢুকলাম, তখন ওইখানে 2জন স্যার ছিলেন। তো আমি ভিতরে আসবো বলে ঢুকলাম, তো অলরেডি স্যার বললো সিট ডাউন। তো আমি চেয়ারে বসলাম। তো আমার কোনো ইন্টারভিউ নেয়নি, ডাইরেক্ট বললো তুমি কোথা থেকে আসছো। আমি বললাম আসানসোল থেকে। আমি বলছে যে আসানসোল। আমি বললাম আসানসোলের কাছে রানীগঞ্জ থেকে আসছি। তো বলছে আসানসোল না রানীগঞ্জ। আমি বললাম রানীগঞ্জ থেকে। তো বলছে ওটা তো কোল বেল্ট এরিয়া, তাহলে ওখানে কি তোমার কেউ কাজ করে কোল বেল্ট? হ্যাঁ, আমার বাবা করতো। তো তারপর বললো তুমি ওইখান থেকে পড়াশোনা করেছো? আমি বললাম না, আমি বহুলা থেকে পড়াশোনা করেছি। তখন একটা স্যার বললো বহুলা কি নদী? আমি বললাম না না, আমাদের পশ্চিম বর্ধমানে বহুলা একটা জায়গা আছে, ওইখানে আমি পড়াশোনা করেছি স্কুলিংটা। বলছে বিটেক কোথা থেকে করেছো? আমি বললাম যে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তখন একটা স্যার বললো ওইটা কি টেকনো গ্রুপের কলেজ ছিল? আমি বললাম হ্যাঁ, টেকনো গ্রুপের কলেজ। বলছে আচ্ছা। তারপরে বললো যে তুমি এখন কি করো? তো আমি বললাম এরকম পাস আউট হওয়ার পর আমি একটা প্রাইভেট পলিটেকনিক কলেজে পড়াই। এখন আমি বীরভূমে ফার্স্টে ঢুকেছিলাম, ওখানে 1 বছরের মতো কাজ করেছি। এখন তারপরে বললো যে তুমি কত টাকা স্যালারি পাও ওইখানে? তো আমি বললাম, বলছে তাহলে তুমি নিয়ারে বাবু তো কাছাকাছি স্যালারি পাও, তাহলে কেন জুনিয়র ইঞ্জিনিয়ার হতে চাইছো? টিচিং তো ঠিক আছে। তো আমি বললাম যে আমার বেটার অপরচুনিটির জন্য আমি এই ইঞ্জিনিয়ারিং পোস্ট আসতে চাইছি। মানে এগুলো এইচআর কোশ্চেন টাইপের ছিল আর কি। হ্যাঁ, তারপরে বললো যে তাহলে তুমি জানো কি জুনিয়র ইঞ্জিনিয়ারে কি কি ফাংশন হয়? তো আমি বললাম যে হ্যাঁ জানি। আমার আন্ডারে যে কাজটা থাকবে সেটা ডে টু ডে এক্সিকিউশন ঠিকঠাক হচ্ছে কিনা, প্রোগ্রেস অফ দ্য ওয়ার্ক ঠিকঠাক হচ্ছে কিনা, অ্যাজ পার ড্রয়িং, ডিজাইন, স্পেসিফিকেশন। তো আমাকে ফুল কমপ্লিট করতে দিল না। তারপরে যে মাস্টার রোল ফিল আপ মেনটেন করতে হয়, মেজারমেন্ট বুক, ওইগুলো করার আগে এইখান থেকেই কোশ্চেন করলো যে তুমি বললে যে স্পেসিফিকেশন মেনটেন করতে হয়, স্পেসিফিকেশন বলতে তুমি কি বোঝো? তো আমি তখন বললাম যে স্পেসিফিকেশন বলতে স্যার যেটা যে কাজটা হবে সেই কাজটার ডিটেলস, মানে কত গ্রেড কংক্রিট দেওয়া হবে, কত গ্রেড স্টিল ইউজ হচ্ছে, ডিটেলস যা যা লাগবে। বুঝা আচ্ছা। তো বললো যে তুমি বলো তো যে একটা ছাদ ধরো আমি ঢালাই করব, তো কত কংক্রিট দিয়ে করবো? তো আমি বললাম স্যার এটা মিনিমাম M20 দিয়ে করা হয়, তো এটা ডিপেন্ড করে লোডের উপরে, এক্সপোজিও কন্ডিশনের উপরে যে আমি কত গ্রেডে কংক্রিট ইউজ করব। তো
ওই যে এক্সপোজিয়ার কন্ডিশন বলতে তুমি একটু ডিটেলস ক্লিয়ার করে বলো, এটা এক্সপোজিয়ার কন্ডিশনটা কি জিনিস। তো আমি বললাম যে স্যার যদি এটা মডারেট কন্ডিশন হয়, মানে যদি কন্টিনিউসলি আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন হয় তখন M25 করবো, যদি সিভিয়ার কন্ডিশন হয় মানে সি ওয়াটারে যদি হয় কন্টিনিউয়াসলি তখন স্যার আমরা M30 বলছে। আচ্ছা আর বলতে দিল না কমপ্লিট, বললে M25 যে তুমি বললে 25টা কি, মানে 25 এর ক্যারেক্টারিস্টিক্সটা কত M25 এর। তো আমি বললাম যে 25 নিউটন পার mm স্কোয়ার 28 দিনে। তো বললো ইউনিটটা কি হবে বলো, আমি বললো নিউটন পার mm স্কোয়ার বা মেগা পাস্কাল। বলছে আচ্ছা। তারপরে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো একটা ইনিশিয়াল সেটিং টাইম বলতে তুমি কি বোঝো। তো আমি তখন বললাম যে একটা সিমেন্টে জল অ্যাড করার সময় থেকে শুরু করে যখন কংক্রিটটা প্লাস্টিসিটি লুজ করতে শুরু করছে সেই পুরো সময়টা হচ্ছে যতক্ষণ লাগছে 30 মিনিটের মতো, সেটা ইনিশিয়াল সেটিং টাইম। বলছে এটা তো থিওরিটিক্যাল নলেজ, তুমি প্র্যাকটিক্যালি কি করে বুঝবে যে ইনিশিয়াল সেটিং টাইম হয়েছে। তো আমি বললাম যে স্যার ভাইকাট অ্যাপারেটাস। বলছে ওটা তুমি ল্যাবরেটরি প্রসেস বলছো, তুমি বলো প্র্যাকটিক্যালি কি করে বুঝবে। তো তখন বললাম যে স্যার কংক্রিটটা যখন হার্ডেন হতে শুরু করবে, ওয়ার্কেবিলিটি কমে যাবে, জল কমে আসবে, তো তখন মানে একটু হার্ড হতে শুরু করবে, তখন সেটা ইনিশিয়াল সেটিং টাইম। বলছি তুমি যদি জানতে তাহলে তুমি বলতে যে কংক্রিটটা যখন জল সেট করতে আর পারবে না তখন সেটা, আর ফাইনাল সেটিং টাইম আমি বললাম যে যখন স্যার সেটা ফুললি হার্ডেন হয়ে যাবে আর মানে ওটা কাজ করার উপযুক্ত হবে না। তো ওইখান থেকে আর কিছু কোশ্চেন করলো না। তারপরে বললো যে একটা এক্সিলি লোডেড কলম তুমি ডিজাইন করতে পারবে। ভাবলাম হ্যাঁ পারবো। বলছে কি কি প্রসিডিওরে করবে। তো তখন আমি বললাম যে যদি স্যার একটা কলম ডিজাইন করতে হয় এক্সিলি লোডেড, তাহলে আমাকে প্রথমত ওই কলমটা কতটা লোড ক্যারি করছে সেটা জানতে হবে, তাকে ফ্যাক্টর সেফটি দিয়ে গুণ করে আলটিমেট লোডে কনভার্ট করতে হবে। তারপর অ্যাজ পার IS 456 যে ফর্মুলাটা আছে গ্রেড অফ কংক্রিট গ্রেড অফ স্টিলের উপর ডিপেন্ড করে, সেই ফর্মুলাটা ইউজ করব এই আলটিমেট লোড বসিয়ে। তো তখন স্যার আমাকে বললো যে তুমি কি চার্ট দেখে করে দেবে। আমি বললাম না স্যার চার্ট দেখে করবো না, আলটিমেট লোডটা বসিয়ে আমি এরিয়া অফ স্টিলটা বার করবো, তারপর একটা অ্যাজুম করবো বার নিয়ে নাম্বার অফ বার। বলছে আচ্ছা লেটারাল টাই বলতে তুমি কি বোঝো। তো আমি বললাম যে লেটারাল টাই হচ্ছে স্যার যেটা একটা কলমের লংডিটিউডনাল রেনফোর্সমেন্টকে লেটারাল বাকলিং হতে বাধা দেয়। বলছে লেটারাল বাকলিং বলতে। তো আমি বললাম যে স্যার যদি কলমের উপর এক্সিলি কোনো লোড পড়ে তো ডাইরেকশনে যে বাকলিংটা হবে বেন্ডিং টাইপের সেটা স্যার বাকলিং লেটারাল বাকলিং ধরে রাখে অ্যাকচুয়ালি। হ্যাঁ তারপরে বললো যে একটা কলমের মিনিমাম কভার কত ইউজ করি। আচ্ছা। তো আমি বললাম যে স্যার 40 mm অ্যাজ পার IS কোড। বলছে তুমি যে বললে অ্যাজ পার IS কোড 40 mm ইউজ হয় কি। আমি বললাম হ্যাঁ অ্যাজ পার IS কোড 40 mm। বলছি যদি 12 mm ডায়ামিটারের রড ইউজ করি আমি সেই ক্ষেত্রে 25 mm ইউজ করবো। তখন বললো যে তাহলে তুমি বললে না যে পুরো অ্যাজ পার IS কোড যখন বলছো তখন এইটাও যে লেখা যেটা তো বলতে হবে তোমাকে। আমি বললো আচ্ছা। তারপরে জিজ্ঞেস করলো যে একটা সাইডে তুমি একটা কম্প্যাকশন কিভাবে করবে। তো আমি বললাম যে স্যার যদি ল্যাবরেটরিতে কিছু কম্প্যাকশন করতে হয় তাহলে ড্যাম্পিং রড ইউজ করবো। যে ল্যাবরেটরিতে নয় সাইটে কি করবে। আমি বললাম স্যার ভাইব্রেটর ইউজ করবো। বলছে আচ্ছা। তারপরে জিজ্ঞেস করতে হচ্ছে না কম্প্যাকশন মানে ধরো কোন ধরনের কম্প্যাকশন জানতে চাইছে। না আমাকে বললো কম্প্যাকশন কিভাবে করবে। তো আমি বললাম যে আমি দু রকমই বলতে চাইলাম, যদি ল্যাবে করি তাহলে ড্যাম্পিং রড, সাইডে করলে আমি যেটা বলছি ধরো যে যদি কম্প্যাকশন তাহলে 3 রকমের হতে পারে না, একটা ধরো সলিড কম্প্যাকশন। অত বলা টাইম দিচ্ছে না, আমি যেটা বলতে যাচ্ছি এক কথায় উত্তর, মানে একটা ওয়ার্ড থেকে কি এক কথায় উত্তর, অত 3 রকমের হয় ওইসব শুনতে চাইছে না অত রিটার্নসে। মানে পুরো কথাটাও বলতে দেবে না, অত সময় নেবে না, ডাইরেক্ট এক কথায় উত্তর দিতে হবে স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা। তারপরে আরেকটা কোশ্চেন পড়েছিল আমাকে কংক্রিট থেকে, সেই কোশ্চেনটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কোশ্চেনটা আর একটা ছিল কোশ্চেন মনে করি ওইটা আর একটা কোশ্চেন করেছিল আমাকে ওইটা করছি না। তারপর ওই স্যারটা বললো ঠিক আছে। তারপর ওই স্যারটা আরেকটা স্যারের কাছে আমাকে বললো, দুজন স্যার ছিলেন, আরেকজন স্যার জিজ্ঞেস করছিল যে তুমি হ্যাঁ। তারপর ওই স্যারটা আরেকটা জিজ্ঞেস করলো যে তুমি কোন ডিপার্টমেন্ট ফার্স্ট চয়েস দিয়েছো। তো আমি বললাম যে PWD ফার্স্ট চয়েস দিয়েছি। তারপর বললো তুমি সেকেন্ড চয়েস কি দিয়েছো। আমি ইরিগেশন। তারপর বললো থার্ড চয়েস। আমি বললাম আরবান ডেভেলপমেন্ট। বলছে যে তারপরে স্যার বলছিলেন যে তোমার এই ডিপার্টমেন্ট থেকে কেউ কাজ করে রিলেটিভ। বললাম না। বলছে আচ্ছা। তারপরে স্যার আমাকে ওই স্যারের কাছে কোনো কোশ্চেন করেনি বা কিছু কোশ্চেন করে না। তারপর এই স্যার প্রথমে স্যার এই কোশ্চেনগুলো আমার করেছিল, আর একটা কোশ্চেন কিছু একটা করেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক তারপরে কোশ্চেন করেছে যে ওই বিল্ডিং মাতে সয়েল এক্সকাভেশন কত করতে হবে। না আমাকে তারপরে আরেকটা স্যার কোশ্চেন করলো তুমি কি সাবজেক্ট পড়াও। তারপরে আমি বললাম যে এরকম আমি সার্ভে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, তারপরে RCC আর পড়াই এস্টিমেট। তো আমাকে বললো যে
তুমি সার্ভে পড়াও, ইরিগেশন পড়াও না? তা আমি বললাম যে স্যার পড়িয়েছি কোনো না কোনো সেমিস্টারে, কিন্তু এইবারে পড়াইনি। তো বলছে আচ্ছা আমরা তুমি সব সাবজেক্টই পড়িয়েছো, তুমি সব সাবজেক্টে এক্সপার্ট? তো আমি বললাম যে স্যার আমি এক্সপার্ট নয়, মানে পড়িয়েছি মানে। তখন স্যার বললো আচ্ছা তুমি বলতে চাইছো তুমি কলেজের মধ্যে এক্সপার্ট, বাইরে তুমি এক্সপার্ট নাও হতে পারো। আমি বললাম হ্যাঁ স্যার। তারপর স্যার বললো আচ্ছা বলো তো রেসিপ্রোকাল লেভেলিং এর নাম শুনেছো? আমি বললাম হ্যাঁ। বলছে কি জিনিসটা? আমি বললাম যে স্যার রিভারে যে লেভেলিংটা করা হয়। বলছে রিভারে কিভাবে লেভেলিং করবে? মানে ইনএক্সেপ্টেবল পয়েন্ট গুলো লোকেট করে যেটা করা হয়। না 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 না, ওইটা নয়। স্যার বললো রিভারে কিভাবে করবে? তো বললাম যে লেভেলিং প্রসেসটা জানো? আমি বললাম হ্যাঁ স্যার জানি। বললো কিভাবে করে বলো তো? আমি বললাম ব্যাংকের রিভারে একটা ব্যাংকে আমি ইনস্ট্রুমেন্টটা সেট আপ করবো, অন্য ব্যাংকে রিডিং নেবো, আবার অন্য ব্যাংকে একবার ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করবো, এই ব্যাংকে রিডিং নেবো, দিয়ে আমরা লেভেলিংটা করবো। বলছে যদি রিভারটা না পেরোতে পারো তাহলে তুমি ওই ব্যাংকে যাবে কিভাবে? আমি বললাম যদি একান্তই যদি না পেরোতে পারি, যদি ইনএক্সেসিবল হয়, তাহলে স্যার আমি ইন্টারসেপশন মেথড ইউজ করবো। তো বলছে যে তুমি ঠিক বলছো, তাহলে তুমি রিসিভেবল লেভেলিং তাহলে করবে না রিভারের ক্ষেত্রে? তুমি যে বললে রিভারে রিসিভেবল লেভেলিং হয়। তো আমি বললাম যে যদি স্যার ইনএক্সেসিবল হয়, যদি নাই বেরোতে পারি, তখন আমি ইন্টারসেকশন করবো একটা নিউ পয়েন্ট সেট আপ করার জন্য, না হলে স্যার আমি রিসিভেবল করবো। বলছে আচ্ছা আচ্ছা বললো তো তুমি চেন সার্ভে কিভাবে করবে, চেন সার্ভে স্টেপ গুলো? তো আমি বললাম যে স্যার প্রথমে মেন স্টেশন গুলো মার্কিং করবো। বলছে মেন স্টেশন কিভাবে মার্কিং করবে? তো আমি বললাম যে প্রথমে স্যার লিডার ফলোয়ার। বলছে তুমি তো লিডার, ফলোয়ার তোমার স্টুডেন্ট, তো তুমি কিভাবে মার্কিং করবে? তো আমি বললাম চেনটা ফার্স্টে পেগটা, আমি বলছে না না তুমি ঠিক করে বলো। আমি বললাম স্যার পেগটা প্রথমে গ্রাউন্ডে দেবো, তারপর ক্রস মার্কিং করবো, সেটা বলছে না তুমি জানো না ঠিকঠাক এটা। তারপরে আমার কোশ্চেন করলো ইরিগেশন থেকে ইউনিট হাইড্রোগ্রাফ কাকে বলে? তো আমি বললাম আমার জানা নেই ইউনিট হাইড্রোগ্রাফ কাকে বলে। তারপরে আমাকে বললো যে তুমি আচ্ছা বললো তো একটা ঘর হবে, তো তার মাটিটা কাটবো, কতটা কাটবো, কিভাবে করবে? তো আমি বললাম যে স্যার যতক্ষণ আমি হার্ড স্ট্যাটাম পাবো ততক্ষণ আমি মাটিটা কাটবো ফাউন্ডেশনের বেসটা শক্ত রাখার জন্য। তো বললো যে ধরো তুমি 30 মিটার পর্যন্ত হার্ড স্ট্যাটাম পেলে না, তাহলে কি তুমি 30 মিটার পর্যন্ত কাটবে? আমি বললাম না সেক্ষেত্রে পাইলিং করবো। তো তখন বললো না তোমাকে তো আমি পাইলিং করতে বলিনি, আমি বলেছি তুমি কিভাবে কতটা গর্ত কাটবে, আমি তোমাকে পাইলিং করতে বলেছি কি? তুমি ভালো করে শুনছো না, তুমি নিজের মতো উত্তর দিচ্ছ। দিয়ে পরে আমি বললাম যে স্যার যদি তাহলে ক্লেই সয়েল হয় তাহলে 800 mm। বলছে না তোমার জানা নেই। বলছে তারপরে আর কিছু কোশ্চেন আমাকে করেনি, দুটো স্যারই করেছিল। তারপরে বললো যে তুমি তুমি রিটেনে কত পেয়েছিলে? আমি বললাম এরকম 165 এর মতো। বললো যে তাহলে তোমার রিটেনে তো ভালো নম্বর আছে, কিন্তু ইন্টারভিউ তো তুমি জানো না, ঠিকঠাক বলতে পারছো না, তো তুমি আসতে পারো। তারপরে আমি বেরিয়ে গেছিলাম ইন্টারভিউ থেকে। এই টোটাল প্রসেসটা অনেক র্যাপিড হয়েছে, আমাকে কোশ্চেন গুলো র্যাপিড করা হয়েছিল। 10 মিনিট। কত টাইমের হয়েছে ইন্টারভিউটা? আমার মোটামুটি ওই 6 থেকে 8 মিনিটের মতো হয়েছিল টোটাল পিরিয়ডটা। হ্যাঁ। আচ্ছা, না না কোশ্চেনটা অ্যান্সার তুমি কিছু দিয়েছিলে, এবার বাকি এবার দেখা যাক, ওটা তো পরে ডিপেন্ড করবে। অ্যান্সার তুমি দিয়েছে, আমরা আশায় রাখবো তোমাদের হয়ে যাওয়ার কথা।